আজকের লেসনে আমরা দেখব যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এটা কী জিনিস সেটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো এর আগে কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। যে ধরো স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটাকে আমরা যখন একটু প্রসারণ করে বা টেনে যখন ছেড়ে দিই তখন স্প্রিংটা দেখবে আগের অবস্থাতে ফিরে যাচ্ছে। বা দেখা যায় কোনো একটা রাবার, ঠিক আছে, রাবার ধরো কোনো একটা গার্ডার, সেটাকে আমরা টানলাম তারপরে ছেড়ে দিলাম, সেটাকে দেখবে আগের অবস্থায় চলে যাচ্ছে। এই যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এই যে ধর্ম, একটা বস্তুর ধর্ম, এটাকেই বলা হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এবারে যদি আমরা এই ফিজিক্সের আকারে যদি কথায় বা ভাষায় যদি আমরা ইলাস্টিসিটিটাকে বলি তাহলে কি, যে যদি আমরা লিখি যদি দেখাই তাহলে দেখো যে যে ধর্মের জন্য কোনো বস্তু বাহ্যিক কি হচ্ছে প্রতিমিত বলের ক্রিয়ায় সেটির আকার বা আয়তন উভয়েরই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় ও বাহ্যিক বল অপসারণ হলে পূর্বের আকার বা আয়তন, ঠিক আছে, আয়তন ফিরে পায়, তাকেই বস্তুটির স্থিতিস্থাপকতা বলে বা ইলাস্টিসিটি বলে। ঠিক আছে, এবার এই যে স্থিতিস্থাপক ব্যাপারটা, এই জিনিসটাকে ধরো আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি। যে ধরো এখান থেকে একটা ভার ঝোলানো হয়েছে বা একটা বল প্রয়োগ করা হয়েছে। ধরো এটা হচ্ছে রাবার, ঠিক আছে, ধরো এটা হচ্ছে রাবারে দেখবে একটা জিনিস কি, একটা ভার ঝোলালে তার দেখবে প্রসারণটা অনেকটা বেশি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন দেখবে একটা তার, ঠিক আছে, কোনো একটা ধরো ইস্পাতের তার, সেখানে যদি আমরা কিছু একটা ভার যদি ঝোলাই তাহলে দেখবে এই তারটার দৈর্ঘ্যে তার এমন কিছু বৃদ্ধি হয়নি বা এর কোনো প্রসারণ হয়নি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, ধরো এটা হচ্ছে তার, ঠিক আছে, ইস্পাতের তার, ঠিক আছে। দেখবে এটার কোনো, ধরো এখানে ডব্লিউ ভার দিয়েছি, একই ভার আমি দিয়েছি, এটা দেখবে কোনো প্রসারণ হয়নি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে এই যে ইস্পাতের যে তার কিন্তু ইলাস্টিসিটি কি রাবারের থেকে কিন্তু অনেক বেশি। কারণ এর ধর্মটা কি বলছে, যে বাধা দেয়, ঠিক আছে, রাবার তো বাধা কম দেয়, যার জন্য আমরা বাড়াতে পারি রাবারের, মানে তার ইলাস্টিসিটি কম বলে আমরা বাড়াতে পারি। এবং যখন মেটালে যখন তার হয় সেটা আমরা কিন্তু অনেক বল প্রয়োগ করে সেটাকে বাড়াতে হয়, যার জন্য তার ইলাস্টিসিটি অনেক বেশি, যার জন্য আমাদের সেটা বাড়াতে মানে কষ্ট হয় বা কম বাড়ে আর কি। ঠিক আছে, তাহলে ইলাস্টিসিটি কাকে বলে, ইলাস্টিসিটি তোমরা মোটামুটি বুঝতে পারলে। এরপর আসছি বিকৃতি। ঠিক আছে, বিকৃতি কী জিনিস সেটা আমরা দেখব। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, কিন্তু ভীষণ আসে, ঠিক আছে। তো এই যে বিকৃতির এর যেটা পদার্থবিদ্যার ভাষায় যেটা তার যে ডেফিনেশন সেটা আগে একটু বুঝি, তারপরে সেটাকে আমরা আরও ডিটেলস আলোচনা করব। কি না, বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে, আমি একটু লিখছি, ঠিক আছে, যে বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের
মধ্যে আপেক্ষিক সরণ হয়, যার ফলে বস্তুর আকার বা আয়তন উভয়েরই পরিবর্তন হয়। একই বিকৃতি বা কি বিকৃতি ইংলিশ বলে স্ট্রেন, একই বিকৃতি বলে। ঠিক আছে, তাহলে বিকৃতিটা কি জিনিস? বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়। মানে কি, দেখা যাচ্ছে কোনো একটা ধরো মোটা কিছু একটা ইলাস্টিক একটা জিনিস, ঠিক আছে, মোটা তার, সেটাকে আমরা দুদিকে প্রচুর বল দিয়ে আমরা টানার চেষ্টা করছি, তখন কি হবে? সেটা যেমন লম্বভাবে সেটা বেড়ে যাবে দৈর্ঘ্যে, সেরকম তার প্রস্থচ্ছেদ সেটা কিন্তু কমে যাবে। তার মানেটা কি? তার আকারের পরিবর্তন হচ্ছে, তার আয়তনের পরিবর্তন হচ্ছে, তাই তো? সেই ব্যাপারটা আর কি, যার ফলে বস্তুর আকার আয়তন উভয়ের পরিবর্তন ঘটে, একই বিকৃতি বলে। এবার আমরা বিকৃতির পরিমাপটা কি করব? বিকৃতির পরিমাপটা হচ্ছে যে ধরো সেখানে একটা প্রযুক্ত বলের প্রভাবে ধরো তার আকারের যেটুকু পরিবর্তন হয়, ঠিক আছে, মানে ধরো প্রথমে একটা আকার ছিল, পরবর্তীকালে ধরো একটা আকার হলো, ঠিক আছে, এই যে দুটোর অনুপাত, ঠিক আছে, সেটা হচ্ছে বিকৃতির পরিমাণ। তার মানে আমরা কি লিখতে পারি? বিকৃতি সমান কীভাবে পরিমাপ করব না, বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন, তার সঙ্গে সে বস্তুটার প্রাথমিক মানে প্রথম অবস্থায় বল প্রয়োগের আগে, ঠিক আছে, প্রাথমিক আকার আয়তন মানে দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য আকার ও আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে মানে বিকৃতি আমরা এইভাবে পরিমাপ করি, ঠিক আছে, যে যেটুকু অংশ বাড়ছে আর ইনিশিয়াল তার যে আকার ছিল মানে বল প্রয়োগের পূর্বে যে আকার ছিল সেই দুটো অনুপাত, ঠিক আছে। এবার আর একটা জিনিস দেখো, আগে বুঝিয়েছিলাম কি যে আপেক্ষিক গুরুত্ব সেটা একই জিনিস হয়, তার কোনো মাত্রা নেই, ঠিক আছে, বা কোনো একক নেই। এবং বিকৃতি দেখো, বিকৃতিও ধরো দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তু, ঠিক আছে, ধরো আমি এরকম একটা ধরো একটা তার ধরলাম, ঠিক আছে, একটা তার ধরো প্রথমে এল ছিল, এল দৈর্ঘ্যে তার ছিল, তারপর তার উপরে একটা বল প্রয়োগ করার ফলে ধরো এই এল দৈর্ঘ্য, ধরো এফ ফোর্স যদি আমি এদিকে প্রয়োগ করি, এল দৈর্ঘ্য বাড়লো, তাহলে এখানে বিকৃতি কি? বিকৃতি হচ্ছে এই যেটুকু অংশ বাড়ছে আর এই যে প্রাথমিক যে তার দৈর্ঘ্যটা ছিল তার অনুপাত। তাহলে দেখো একই ভৌত রাশির অনুপাত হয় কি হচ্ছে এখানে, কিন্তু দুটো একক কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে কি বিকৃতিও কিন্তু একটা মানে মাত্রাহীন ভৌত রাশি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জানতে হবে যে বিকৃতি একটি কি মাত্রাহীন ভৌত রাশি, তাই তো? ঠিক আছে, এরপরে আমরা দেখব পীড়ন। তাহলে দেখো এবার দেখো পীড়ন, ঠিক আছে, পীড়ন বা স্ট্রেস। পীড়ন জিনিসটা কি দেখা যাচ্ছে, প্রথমে একটা উদাহরণটা দিয়ে তারপর আমরা ডেফিনেশনের দিকে যাব। যে ধরো কোনো একটা তার বা কোনো একটা রাবার, ঠিক আছে, সেই রাবারটাকে আমরা ধরো বাইরে থেকে একটা প্রেসার দিয়ে টানার চেষ্টা করছি, কিন্তু রাবারও তো একটা, এবং তারপরে কি হয়, সেই রাবারটা আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। তার মানে কি, আমি যে বলটা প্রয়োগ করছি রাবারও কিন্তু একটা নিজস্ব একটা বল দ্বারা সে কিন্তু এই যে তার আকারে পরিবর্তন করা হচ্ছে সেটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে বলটা বাধা দিচ্ছে, ঠিক আছে, এই বলটা হচ্ছে মানে পীড়ন। এবং পীড়নটা কি, যে একক ক্ষেত্রফলে মানে উদ্ভূত এই প্রতিক্রিয়া বল, ঠিক আছে। মানে ধরো আমি এইভাবে যদি বোঝাই যে ধরো এরকম একটা ধরো তার আছে, ঠিক আছে, এটা এবার ধরো আমি একটা এফ বল আমি ধরো প্রয়োগ করে সেটাকে আমি টানার চেষ্টা করছি, তখন কি হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, এও একটা অপোজিটে এফ বল প্রয়োগ করবে, যার দ্বারা সে আগের অবস্থায় ফিরে পাওয়ার চেষ্টা করবে। এই যে একক ক্ষেত্রফল বা একক প্রস্থচ্ছেদে এই যে বলটা ক্রিয়া করছে সেটা কি বলা হচ্ছে পীড়ন। এবারে ডেফিনেশনটাকে আমরা যদি দেখি আর কি, তাহলে কি, যে ধরো
যদি লিখি আর কি, যে একটু বড়ই হয়ে যাচ্ছে, কি যে বাইরে থেকে, আচ্ছা আমি একটু লিখে নিই তারপরে তোমাদেরকে বলছি। তাহলে আমি এটা লিখে নিয়ে তোমাদেরকে এবার বলছি। কি বলছে স্টেটমেন্টটা হচ্ছে, বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। মানে যে ধরো বাইরে থেকে আমরা এই ধরো এটা যদি মানে যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি, তাহলে এটার ওপর যদি আমরা একটা আড়াআড়িভাবে বল যদি প্রয়োগ করি, তাহলে কি হবে, এটাও একটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। সেটা কি করে, সেটা বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করে, মানে এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটাকে বাধা দেয়, ঠিক আছে, এবং বাহ্যিক বল অপসারণের পর বস্তুটি আগের আকার বা আয়তন ফিরে পেতে চেষ্টা করে, ঠিক আছে। যেটা আগে বোঝালাম আর কি ইলাস্টিসিটির জন্য। তাহলে এবার পীড়নের যে সংজ্ঞাটা, মেন সংজ্ঞাটা হচ্ছে বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। মানে এই যে ধরো ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে একক ক্ষেত্রফলে উদ্ভূত এই যে প্রতিক্রিয়া বল, সেটাকে বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান আমরা কি লিখতে পারি, পীড়ন সমান কি, তাহলে বস্তু মানে প্রযুক্ত বল, তাই তো, প্রযুক্ত বল, প্রতিক্রিয়া বল আর প্রযুক্ত বল একই, তাই তো। তাহলে প্রযুক্ত বল আর হচ্ছে প্রস্থচ্ছেদে, এটা হচ্ছে কত, প্রযুক্ত বল আমরা ধরেছি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত, সেটা ধরা আছে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, F/A, ঠিক আছে। এটা কিন্তু পীড়নের ডেফিনেশন যখন দেবে, তখন শুধুমাত্র কিন্তু বস্তুতলে প্রতি ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বললে হবে না, টোটালটাকে লিখতে হবে, ঠিক আছে। টোটালটা লিখে তারপরে এটাকে বোঝাতে হবে, এবং তারপরে পীড়ন তার ইয়েটা আর কি, তার গাণিতিক আকার, এটা কিন্তু এখানে দিতে হবে এইভাবে, ঠিক আছে। এরপরে দেখো পীড়নের যদি আমরা একক যদি দেখি, ঠিক আছে, পীড়নের একক কি, সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কি, এটা কত, এটা এফ মানে হচ্ছে ফোর্স, আর মানে হচ্ছে প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, তার মানে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মিটার, আমি আরেকবার লিখছি এখানে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এরপরে যদি আমরা ডাইমেনশন যদি দেখি, ডাইমেনশন বা বাংলায় লিখছি ডাইমেনশন বা মাত্রা কি, এফ মানে কত, এফ মানে হচ্ছে ml টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফল কত আছে, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, তাহলে এলটা উপর দিকে চলে যাবে, তাহলে ml টু দি পাওয়ার -1 আর টু দি পাওয়ার -2, এটা হচ্ছে পীড়নের ডাইমেনশন। আচ্ছা, এরপর আমরা আসবো হুকের সূত্র, ঠিক আছে। হুকের সূত্রটা কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে ধরো কোনো একটা পদার্থ মানে স্থিতিস্থাপক বস্তু, সেটা যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে, তার একটা লিমিট আছে, ধরো তাকে আমি টানছি, এবং যখন এই প্রেশারটা এমন একটা হয়ে যাবে, যখন স্থিতিস্থাপক সীমার লঙ্ঘন করে যাবে বা বেশি হয়ে যাবে, তখন সেই দড়িটা বা তারটা ছিঁড়ে যাবে। তার মানে কি, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমার বেশি হয়ে যায়। কিন্তু আমরা ক্যালকুলেশনটা কি করব, যে স্থিতিস্থাপক সেই বস্তুর মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে, সেই লিমিটের মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানেটা কি, যদি পীড়ন বেশি হয়, পীড়নটা হচ্ছে একটা বল, তাহলে সেই পীড়নটা যদি বেশি হয় তাহলে কি হবে, বিকৃতিও বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এটাকে যদি আমরা লিখি, তাহলে কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে। এবারে যদি আমরা লিখি, তাহলে অর্থাৎ কি, মানে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাই তো। বা ধরো পীড়ন সমান একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কিছু একটা ধরো একটা ধ্রুবক বা কিছু একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, ধ্রুবক ইন্টু বিকৃতি, তাহলে কি পীড়ন বাই বিকৃতি, এটা কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে।
আচ্ছা, এরপর আসছে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। ঠিক আছে, তো ইয়ং মডিউলাস পড়ানোর আগে ইয়ং মডিউলাস কোন পদার্থের উপরে এটা প্রযোজ্য সেটা আগে বলি, যে ইয়ং মডিউলাস কিন্তু কঠিন পদার্থের ওপরেই কিন্তু এটা মানে প্রযুক্ত আর কি। ঠিক আছে, মানে এটা কঠিন পদার্থের এটা বৈশিষ্ট্য আর কি ইয়ং গুণাঙ্ক। এবারে ব্যাপারটা কীরকম, ধরো কোনো একটা ধরো একটা বস্তু আমি বিবেচনা করলাম, যে বস্তুটার কিন্তু দৈর্ঘ্য ঠিকঠাক আছে কিন্তু তার প্রস্থ বা তার হাইট, হ্যাঁ, সেগুলো খুবই মানে দৈর্ঘ্যের তুলনায় খুবই নগণ্য, মানে সেগুলোকে আমরা নাই ধরতে পারি আর কি। যদি এরকম কোনো একটা বস্তু হয়, তাহলে কি হয়, সেই বস্তুর এক প্রান্তে ধরো একটা যদি কিছু একটা বল প্রয়োগ করা হয় বা একটা ওজন যদি ঝুলি দেওয়া হয়, তাহলে কি হয়, তার একটা সেই বস্তুটার ওজনের জন্য কি হয়, তার একটা বিকৃতি ঘটে, অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে। ঠিক আছে, এবং তার একটা ওই বস্তুটার মধ্যে একটা পীড়নও কাজ করে, মানে তার মধ্যে একটা অনুদৈর্ঘ্য পীড়নও সৃষ্টি হয়। ঠিক আছে, ধরো আমি কি ধরলাম যে ধরো একটা তার, ঠিক আছে, এরকম ধরো একটা সরু তার, মানে এই সরু তারের কি হয়, সরু একটা তার আছে। ঠিক আছে, এই তারের মধ্যে ধরো আমি একটা ভার ঝুলিয়ে দিয়েছি। ঠিক আছে, এরকম একটা ওয়েট আমি ঝুলিয়ে দিয়েছি। ঠিক আছে, ওয়েটটা নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে সেই নিচের দিকে ক্রিয়া করলে কি হবে, এটার মধ্যে একটা বিকৃতি ঘটবে। ঠিক আছে, এরপরে ধরো দেখা যাচ্ছে যে এই ঝুলি দেওয়ার ফলে কি হচ্ছে না, ধরো আগে ছিল এল, ধরো এটা এল দৈর্ঘ্যের একটা তার, এবং এই ধরো সরু তারে কি হয়, সরু তারে প্রস্থচ্ছেদ খুব ছোট হয় এবং তার হাইট সেটাও খুবই ছোট হয়, যার ফলে আমরা এই দৈর্ঘ্যের তুলনায় প্রস্থচ্ছেদ বা আমরা এর হাইট এটাকে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, সেই হিসাবে হিসাবটা করা হচ্ছে। এবারে ধরো এই ঝোলানোর পরে দেখা যাচ্ছে যে এইটা মানে বেড়ে, তারটা বেড়ে এই জায়গায় দাঁড়ালো। ঠিক আছে, একই ভার আর কি, মানে এটা তোমরা আলাদা ভেবো না, আমি ছবিতে অন্যরকম লাগছে কিন্তু এটা একই ভার, একই ভারে বস্তু এখানে আছে। এবার ধরো এইটুকু তাহলে বাড়লো, মানে আগে কত ছিল, আগে ছিল এল। ঠিক আছে, এখান থেকে ধরো এল ছিল, আর বেড়ে কত হলো, ধরো আমি ধরলাম এল, এইটুকু অংশ বাড়লো। ঠিক আছে, এটুকু অংশ বাড়লো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আর একটা ধরো এটার মধ্যে একটা অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটলো, আর এটার মধ্যে একটা অনুদৈর্ঘ্য পীড়নও কাজ করছে, যেহেতু একটা বল কাজ করছে। তাহলে ইয়ং মডিউলাসটা কি, ইয়ং মডিউলাস হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন, এটার মধ্যে যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি, যেটা অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটছে তার অনুপাত বা রেশিও হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে আমি যদি এটা লিখি, সেটা হচ্ছে তাহলে ইয়ং গুণাঙ্ক এটা কি জিনিস, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস MODULUS বলা হয়। ঠিক আছে, এবার ধরো ইয়ং মডিউলাস যদি আমরা এবার ক্যালকুলেশন আকারে বা গাণিতিক আকারে দেখাই, তাহলে কি, ধরো আমি এখানে লিখছি যে ধরো এই যে তার, ঠিক আছে, এই যে তার, এই তারটা ধরো দেখা যাচ্ছে এল দৈর্ঘ্যের একটা তার আমরা নিয়েছি, এবং সেই তারের ধরো প্রস্থচ্ছেদ আমরা ধরলাম এর সমান হচ্ছে তারের প্রস্থচ্ছেদ, তাই তো, তারের প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এবারে ধরো একটা বল আমরা এখানে একটা ভার এখানে দিয়েছি। ঠিক আছে, সেই ভার ঝুলানোর ফলে তার মধ্যে কি হচ্ছে, একটা ধরো এফ বল, একটা মানে ডব্লিউ বা একটা এফ বল নিচের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, ধরো আমরা সেটাকে ধরলাম যে ওজন যদি ডব্লিউ ধরা হয় আর কি, যে ওজনটাই হচ্ছে ক্রিয়া মানে বল আর কি এখানে। তাহলে তারের দৈর্ঘ্য বরাবর বল যদি ধরা হয়, মানে ওজনটাই হচ্ছে বল এখানে, এফ যদি ধরা হয়, এবং তারপরে যদি এই যে ঝোলানোর ফলে ধরো প্রথমে এটা ছিল এল, তারপরে বেড়ে হলো কত
বেড়ে এতটা হলো, তাহলে এল পরিমাণ বাড়লো, তাই তো? আগে ছিল এল, এখন এল এই অংশটুকু বাড়লো, ঠিক আছে? তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো, মানে বেড়ে হলো নয় কিন্তু, মানে যেটুকু বাড়লো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত? এল। তাহলে এখানে কত? অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? অতএব অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে প্রথমে যে দৈর্ঘ্য ছিল আর যেটুকু বাড়লো তার অনুপাত, মানে বাড়লো হচ্ছে এল আর ছিল কত? এল, ঠিক আছে? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর অনুদৈর্ঘ্য পীড়নটা কত হলো? অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? মানে একক ক্ষেত্রফলের ওপরে যে বল প্রয়োগ করছে, মানে এখানে প্রস্থচ্ছেদ, দ্বারে প্রস্থচ্ছেদ এ ধরেছি, তার ওপর এই বস্তুটার ওজনটাই হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে আমরা এফ বাই এ, এবং ইয়ং গুণাঙ্ক কি বলছে? অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, ঠিক আছে? তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক সমান, বা ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি, কি বলছে? যে কি বলছে? অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমান হচ্ছে এফ এ বাই কত? এল বাই এল। তাহলে সমান কত? এফ বাই এ, ঠিক আছে? ইন্টু ধরো এলটা উপরের দিকে চলে যাবে, এ এলটা নিচের দিকে চলে আসবে, তাহলে এফ এল বাই এ এল, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল, এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে নয়, এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে ইয়ং গুণাঙ্ক ব্যাপারটা খুব আসে। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের দেখাই, যে ইয়ং গুণাঙ্ক সমান কি দাঁড়ালো? এফ এল বাই এ এল, ঠিক আছে? যেখানে এফ হচ্ছে তার উপরে মানে ফোর্স, ঠিক আছে? কোনো একটা তারের উপরে ফোর্স, এল হচ্ছে সেই তারটার প্রাথমিক দৈর্ঘ্য, এ হচ্ছে সেই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এলটা হচ্ছে মানে এলটুকু অংশ, মানে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল। এবারে যদি ইয়ং গুণাঙ্কের একক নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে? ইয়ং গুণাঙ্কে যদি একক নির্ণয় করতে বলা হয় তাহলে কি হবে? দেখো, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমাকে আলটিমেটলি কি থাকছে? আলটিমেটলি এখানে তো এফ বাই এ আসছে, মানে ফোর্স বাই ক্ষেত্রফল আসছে। তাহলে ধরো আমি সিজিএস পদ্ধতি যদি বলে যে এর একক, মানে ইয়ং গুণাঙ্কের একক, তাহলে কি হচ্ছে? আলটিমেটলি বল বাই ক্ষেত্রফল হচ্ছে। তার মানে কত? সিজিএস পদ্ধতিতে ফোর্সকে আমরা ডাইন লিখি আর সেন্টিমিটার স্কোয়ার লিখি। আর যদি এসআই পদ্ধতিতে যদি বলা হয়, তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কত? এসআই পদ্ধতি বলের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু আসে, মানে ইয়ং গুণাঙ্কের একক কত। সেখানে তোমরা ইয়ং গুণাঙ্কের যদি ফর্মুলাটা জেনে যাও তাহলে এটা লিখতে পারবে অনায়াসেই, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।